আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি 2025-26 সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা ফিজিক্স অংশে থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 25-26 সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে 10 এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে। আজকে হচ্ছে 12 এপ্রিল, গত পরশুদিন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সো এই পর্যন্ত কেউ কিন্তু হচ্ছে অনলাইনে সলভ দেয়নি, মাত্র আমি একদিন পরে কিন্তু সলভ দিচ্ছি। যদি সলভ দেওয়ার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি কিন্তু গত পরশুদিন এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছি। যাই হোক, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য শুভকামনা রইল। সো তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রথম প্রশ্নে বলেছে একটা বস্তুর উপর যদি হচ্ছে এত নিউটন বল প্রয়োগ করায় 7 সেকেন্ড পর এর বেগ যদি এত হয় বস্তুটির ক্ষমতা কত, এইটা আমাদের বের করতে বলেছে। সো দেখো, আমাদের কি কি বের করতে বলছে? ক্ষমতা। ক্ষমতা সমান সমান কি জানি আমরা? ক্ষমতা সমান সমান আমরা জানি হচ্ছে পি সমান সমান হচ্ছে একটা ফর্মুলা এম জি এইচ ডিভাইডেড টি, তাই তো? ক্ষমতা সমান সমান আমরা এইটা জানি। সো দেখো, উদ্দীপক কি কি দিয়ে আছে সেগুলো একটু আমরা হচ্ছে এই পাশে একটু লিখি। দেখো, একটা বস্তুর উপর এত নিউটন বল, মানে এফ এর মান দেয়া আছে। দেখো, এফ এর মান দেয়া আছে হচ্ছে ভেক্টর রূপ ফর্মেটে দেয়া আছে 5 i ক্যাপ মাইনাস হচ্ছে 3 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ, এত কি নিউটন দেয়া আছে। আর কি দেয়া আছে? সময় টি, মানে কত সেকেন্ড দেয়া, কত সেকেন্ড পর বেগ এত হয়েছে 7 সেকেন্ড, মানে 7 সেকেন্ড ক্রিয়া করা হয়েছে। দেন বেগ ভিটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে আছে, বেগটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে আছে 3 i ক্যাপ প্লাস হচ্ছে 2 j ক্যাপ প্লাস হচ্ছে k ক্যাপ এত মিটার পার সেকেন্ড। এখন দেখো, এই ফর্মুলা যদি আমরা ফেলতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে এমজি। এমজি মেন্স হচ্ছে এটা, মানে হচ্ছে এফ। সো এফটা দিয়ে আছে, আমাদের টিটাও দিয়ে আছে, টিও লাগবে। বাট এইচ কি দেখো তো, এই ডাটা দেয়া আছে, এই ডাটাতে কিন্তু এইচ এর ডাটা দেয়া নাই। সো আমরা এই ক্ষমতা বের করার ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে পারবো না। সো ক্ষমতার কিন্তু আরেকটা ফর্মুলা আছে। ক্ষমতার হচ্ছে পি সমান সমান আমরা জানি হচ্ছে এইচবি। এইচবি বাট বল এবং হচ্ছে বেগের হচ্ছে গুণফল, স্কেলার গুণফল, মানে হচ্ছে ডট গুণফল। তাহলে দেখো তো, এফ এর মানও দেওয়া আছে, ভির মানও দেওয়া আছে। এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে টাইমটা দেওয়া আছে 7 সেকেন্ড, এইটা আমাদের লাগবে না। তাহলে দেখো, এফ এর মান কত দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে হচ্ছে ভেক্টর ফরম্যাটে, এটাই লিখি 5 i ক্যাপ মাইনাস হচ্ছে 3 j ক্যাপ মাইনাস হচ্ছে 2 k ক্যাপ, এর সাথে ডট গুণ হবে কি ভি, ভিটার মানও দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে কিন্তু 3 i ক্যাপ প্লাস হচ্ছে 2 j ক্যাপ প্লাস হচ্ছে k ক্যাপ। সো আশা করি তোমরা ভেক্টর অধ্যায় শিখছো কিভাবে ডট গুণ করে। আই এর সাথে আই এর ডট গুণ হবে, জে এর সাথে জে এর ডট গুণ, কে এর সাথে কে ডট গুণ। তাহলে দেখো, এই 5i এর সাথে যদি 3i যদি ডট গুণ করা হয় তাহলে কিন্তু হবে হচ্ছে 15। আবার এইবার জে এর সাথে আমরা হচ্ছে ডট গুণ করব। এখানে দেখো হচ্ছে -3 জে ক্যাপ, এখানে +2 জে ক্যাপ। এইটার সাথে যদি এইটা ডট গুণ করি তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস 3 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 6। আবার এইটার সাথে যদি এইটা আমরা হচ্ছে ডট গুণ করে, দেখো -2 i ক্যাপের সাথে যদি প্লাস কে ক্যাপ যদি ডট গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে -2। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করি, 15 থেকে -6 করলে হবে হচ্ছে -9 মাইনাস +9 থেকে যদি -2 করো তাহলে হচ্ছে +7। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে অতএব ক্ষমতা পির মান আসলে হচ্ছে 7 একক হচ্ছে ওয়াট। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে 7 ওয়াট। সো সি নাম্বার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই প্রশ্নে বলেছে হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি যদি হচ্ছে 300% বাড়ালে ভরবেগ কত শতাংশ বাড়বে, এইটা আমাদের বের করতে বলছে। সো গতিশক্তির সাথে আমরা ভরবেগের সম্পর্ক জানি। আমরা জানি হচ্ছে ই কে সমান সমান হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড 2m। এখানে দেখো, ভরের কথা কিন্তু বলেন, সেহেতু হচ্ছে ভর একটা কনস্ট্যান্ট মান হিসেবে আমরা সমানুপাতিক দেখে লিখতে পারবো। দেখো, ই কে এর সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে ভরবেগের হচ্ছে পি স্কোয়ার সম্পর্ক।
তাহলে দেখো আমাদের কি কি বের করতে বলছে, ভরবেগ। তাই এখান থেকে দেখো, বা এখান থেকে আমরা হচ্ছে পির সাথে সম্পর্ক মানে ভরবেগের সাথে সম্পর্ক, এটা এই পাশে আসলে রুট ওভার ই কে হবে গতিশক্তি, এটা হচ্ছে সম্পর্ক। এখন দেখো, এখন প্রশ্নে কি বলছে, গতিশক্তি যদি 300% বৃদ্ধি করা হয়। আচ্ছা ধরো প্রথমে চলো গতিশক্তি ই কে 1 দিলাম, প্রথম গতিশক্তি ধরি হচ্ছে এক্স ছিল, বুঝছো, এক্স ছিল। পরবর্তীতে কে 2 দিলাম, পরবর্তীতে হচ্ছে গতিশক্তিটা কত বৃদ্ধি করা হচ্ছে, 300%। তাহলে ধরো এক্স যে ছিল এর সাথে বৃদ্ধি করা হচ্ছে মানে বাড়ানো হয়েছে কত পার্সেন্ট, 300%। এক্স এর 300%, এক্স এর 300%, বুঝছো। অনেকে কি করবে, ডিরেক্টলি 300 মানে 300 লিখবে, যেটা ধরবে সেটা 300 গুণ করবে না, ওইটা তো বাড়ানো হয়েছে, আগেও সে গতিশক্তি ছিল, সেই জন্য যোগ হইলো। এবার দেখো পার্সেন্টেজ আমরা উঠে ক্যালকুলেশন করবো, তাছাড়া অনেক বড় হবে, সেহেতু পার্সেন্টেজ কিভাবে উঠে দেবো, জাস্ট 100 দ্বারা আমরা জানি হচ্ছে পার্সেন্টেজ লিখবো হচ্ছে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ লেখা হয়, তাহলে উঠে দেবো কিভাবে, 100 দ্বারা ভাগ করে পার্সেন্টেজ, তাহলে উঠে যাবে। তাহলে দেখো কে পরবর্তীতে কি হবে, এক্স প্লাস হচ্ছে 300 কে 100 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3 মানে 3x। তাহলে অতএব অবশেষে হচ্ছে কে 2 হবে, এটা হচ্ছে পরবর্তীতে 300% বৃদ্ধির পর হবে হচ্ছে 4x, বুঝছো। এখন আমরা হচ্ছে ভরবেগ, আমরা আদি ভরবেগ ধরে নেই p1, আমরা আদি ভরবেগ ইচ্ছা মতো ধরতে পারো। আমরা যেহেতু এখানে x ধরেছি, এবার আমরা y ধরলাম। পরবর্তীতে যে P2, পরবর্তীতে হচ্ছে এই ভরবেগের কি রকম হচ্ছে পরিবর্তন হবে, কত শতাংশ বাড়বে বলে দিয়েছে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক একটা বাড়ানো হয়েছে, তাহলে এইটাই বাড়বে, কত বৃদ্ধি পাবে, কত শতাংশ পার্সেন্টেজ, ওইটাও আমরা বের করব। আচ্ছা দেখো, এই সমানুপাতিক যদি এখানে আমরা উঠিয়ে দেই, তাহলে আমরা দেখো কি লিখতে পারবো, সমানুপাতিক উঠে আমরা লিখতে পারবো হচ্ছে P1 ডিভাইডেড হচ্ছে P2 ইকুয়াল লিখতে পারবো হচ্ছে কে1 ডিভাইডেড হচ্ছে কে2। এবার দেখো আমরা কি বের করব, P2টা বের করব, এই P2টা বের করব, আর সবগুলো বাকিগুলো সব ডাটা কিন্তু এই পাশে লিখেছি, সব মানগুলো বসাই। P1টা ধরছি কত, y। তুমি এখানে অন্য চলক ধরতে পারো, একই রেজাল্ট আসবে কিন্তু। ডিভাইডেড P2টা আমরা বের করব, P2 কে এভাবে আমরা রেখে দেই, ইকুয়াল হচ্ছে কে1 আমরা কত ধরছি, x ডিভাইডেড কে2টা কত হয়েছে, 4x। আর 4 কে ও এইখানে তো রুট ওভার হবে, রুট ওভারের সাথে সম্পর্কিত, এখানে কিন্তু রুট ওভার হবে। তাহলে দেখো এই এক্স আর এক্স কাটা যাচ্ছে, ওপরে থাকতেছে হচ্ছে 1, তাই তো। এবার দেখো, বা y ডিভাইডেড হচ্ছে P2 সমান সমান কি হয় দেখো, 1 এর পর রুট ওভার হলে 1 হয়, ডিভাইডেড 4 এর পর রুট ওভার হলে কিন্তু হচ্ছে 2 হয়। এবার একটু আর গুণ করে, যদি গুণ করে 1 এর সাথে P2 গুণ করলে হচ্ছে P2, আর y এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2y। অবশেষে আমরা হচ্ছে P2 মানে ভরবেগ কত কত হয়, 2y, শতাংশ সাথে গুণ করলে হচ্ছে 100 দিয়ে গুণ করলে শতাংশ মানে 200% হইতো, মানে পার্সেন্টেজ হিসাব করলে বা শতাংশ করলে 100 গুণ করলে 200% হতো। আর একটা অপশন করলে ভিতরে খেয়াল করো, 200% কি অপশনে ভিতরে আছে, একটাও কিন্তু অপশনগুলোর ভিতর 200 নাই, 200% নাই, তাহলে কি ভুল, আরে ভুল না। এই ক নাম্বার প্রশ্নে যদি 200% দিত, ম্যাক্সিমাম জনে ওই 200% দাগাইতো, বা অপশনে যে কোনো একটা অপশন 200% থাকলে ওইটাই দাগাইতো। বাট ভালোভাবে খেয়াল করো, এরকম কিন্তু হচ্ছে তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে বয়লের সূত্রে বা চাপীয় সূত্রে, ওগুলোতে তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে, চাপ কত বৃদ্ধি পেয়েছে, মানে কি আগে যেটা ছিল সেইটা থেকে কত বৃদ্ধি পাইছে, মানে মাইনাস করা লাগে, বুঝছো। এই প্রশ্নটা আমাদের সেম করা লাগবে। দেখো প্রশ্নে বলছে কত শতাংশ বৃদ্ধি পাইছে, এত হচ্ছে 200% হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে বলা যায়, দ্বিগুণ হয়েছে, কত বৃদ্ধি পাইছে, এখন সেটা হিসাব করো, কিভাবে হিসাব করতে হয়, কত বৃদ্ধি পাইছে মানে ডেল পি বা যেটা থাকতো, বা ডেল ভরবেগটা কিভাবে হবে দেখো, ডেল পিটা হবে হচ্ছে নিচে হবে হচ্ছে P1 মানে আদি ভরবেগ বা আদি যে জিনিসটা ছিল সেইটা, আর ওপরে হবে হচ্ছে
তাদের অন্তরফল মানে বিয়োগফল, মানে বড় থেকে ছোট বিয়োগ করবে। দেখো P1 টা ছিল হচ্ছে y আর P2 টা হচ্ছে 2y, মানে এটা অবশ্যই বড়। তাহলে দেখো হচ্ছে 2y মাইনাস হবে হচ্ছে, আচ্ছা এখানে P2 আগে লিখি, তাহলে হবে হচ্ছে P2 মাইনাস হবে হচ্ছে P1। যেহেতু শতাংশে হিসাব করতে বলছে সেহেতু আমরা এর সাথে হচ্ছে 100 গুণ করে পার্সেন্ট দিব। তাহলে দেখো P2 টা কত হয়েছে 2y, 2y মাইনাস P1 টা কত ছিল y, ডিভাইডেড হচ্ছে P1 কত, P1 টা হচ্ছে y। তাহলে দেখো 2y মাইনাস y, তার মানে হচ্ছে y ডিভাইডেড হচ্ছে y, আর এর সাথে কিন্তু 100 গুণ হবে পার্সেন্টেজ আকারে প্রকাশ করার জন্য। y ডিভাইডেড y মানে 1 এর সাথে 100 গুণ করলে হচ্ছে 100, দ্যাট মিন্স 100%। মনে হচ্ছে এই ম্যাথটা অনেক বড়, কিন্তু এইটা কিন্তু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেবি বা আরো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হুবহুব এই ম্যাথে কিন্তু দিয়েছে হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে কত শতাংশ হচ্ছে ভরবেগ বাড়বে। এটা তোমরা আবার সাজেস্ট করবো পরবর্তীতে যারা হচ্ছে 26-27 সেশনে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবে, দেখবা কোনো না কোনো হচ্ছে অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় হুবহুব এই ম্যাথটাই দিয়ে দিবে, এটা মুখস্থ রাখবে। অ্যান্সারটা হবে হচ্ছে 100%। আমি কিন্তু ডিটেলসে বুঝাইছি, সো অ্যান্সারটা হবে ডি নাম্বার 100%। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে বলেছে একটা গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে এত মিটার, 2 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো উদ্দীপক কি দিয়েছে, সরণ, সরণ মিন্স কি x, কত সরণ আছে এটা দিয়েছে হচ্ছে 2t² প্লাস হচ্ছে 3t, এত কি দিয়ে আছে মিটার দিয়ে আছে। সো আমাদের কিন্তু হচ্ছে 2 সেকেন্ড পর বেগ বের করতে বলছে। এইখানে যদি হচ্ছে টির মান টির পরিবর্তে 2 বসে দিতে তাহলে হচ্ছে 2 সেকেন্ড পর সরণ আসতো, বাট আমাদের সরণের কথা বলেনি, কিসের কথা বের করতে বলছে, আমাদের বেগ বের করতে বলছে। সো বেগ কিভাবে পাবো, যদি হচ্ছে সময়ের সাপেক্ষে সরণকে যদি হচ্ছে একবার অন্তরীকরণ করো তাহলে বেগ পাবো, আবার সময়ের সাপেক্ষে ওই বেগকে যদি আরেকবার অন্তরীকরণ করো তাহলে কিন্তু হচ্ছে ত্বরণ পাবো। ত্বরণ চাই না, আমাদের বেগ যেহেতু বের করতে বলছে একবারই অন্তরীকরণ করব। যদি ত্বরণ বের করতে বলতো 2 সেকেন্ড পর তাহলে দুইবার পর পর অন্তরীকরণ করতে হতো। তাহলে দেখো এটাকে হচ্ছে ডি ডিভাইডেড ডিটি, মানে টির সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে একবার তাহলে কিন্তু বেগ পেয়ে যাবো। এই পাশে হচ্ছে ডি ডিভাইডেড ডিটির সাথে হচ্ছে এইটাকে আমাদের হচ্ছে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে কিন্তু টির সাপেক্ষে এক্স কে বা সরণকে একবার অন্তরীকরণ করলে যেটা পাবো সেইটা হচ্ছে ভি, বেগ। আর দেখো টির সাপেক্ষে এটাকে আমাদের হচ্ছে অন্তরীকরণ করতে হবে। দেখো 4 একটা কনস্ট্যান্ট মান এভাবে রেখে দিলাম, টি স্কয়ারকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, অন্তরীকরণ নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে পাওয়ারটা 2 সামনে চলে আসলো, আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাহলে দেখো 2 থেকে যদি 1 মাইনাস হয় 1, এবার হচ্ছে প্লাস 3 একটা কনস্ট্যান্ট মান এভাবে রেখে দিলাম, টির সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে 1 হয়। আশা করি এইটুকু তোমাদের বেসিক থাকা প্রয়োজন। তাহলে দেখো অতএব আমরা ভির মান কত পাইলাম, 8t প্লাস হচ্ছে 3। এখন কত সেকেন্ডের কথা বলছে, অতএব 2 সেকেন্ডে বেগ হবে 2 সেকেন্ড পর বেগ হবে, দেখো টির পরিবর্তে 2 বসে তাহলে কাঙ্ক্ষিত আনসার চলে আসবে 8 ইনটু টির মান কত 2 প্লাস হচ্ছে 3। সো তাহলে কত হয় 8 দোকানো 16 আর হচ্ছে 3, তাহলে কত হয় 19, মানে 19। বেগ যেহেতু একক হবে মিটার পার সেকেন্ড, সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 19 মিটার পার সেকেন্ড, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। হয় প্রশ্নে বলছে যদি আর রোধ বিশিষ্ট একটা তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে এই তারের আপেক্ষিক রোধ কিরকম পরিবর্তন হবে, এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো আপেক্ষিক রোধটা দুইটা জিনিসের উপরে নির্ভর করে, জাস্ট আপেক্ষিক রোধ এই আপেক্ষিক রোধটা জাস্ট দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে উপাদান, ওই তারের উপাদানের উপর নির্ভর করে আপেক্ষিক রোধ। সো যদি তাপমাত্রার পরিবর্তন করো তার রোধের পরিবর্তন হবে, আর উপাদান যদি পরিবর্তন ওই উপাদানের ভিতরে কখনো তামার তার দিবে, কখনো পিতলের তার দিবে, কখনো লোহার তার দিবে, তখন হচ্ছে আপেক্ষিক রোধের পরিবর্তন
তখনই জাস্ট এই দুইটা কারণে হয়। এছাড়া তারকে টেনে তুমি 10 গুণ করলে বা অর্ধেক করলে, প্রচ্ছদের ক্ষেত্রফল বৃদ্ধি করলে, কমাইলা, ডাজন্ট ম্যাটার, এগুলোর কিছু হবে না। দ্যাট মিন্স দেখো তো এই দুইটা উপাদানের বা আপেক্ষিক রোধ যার উপর নির্ভর করে, এই দুইটার ভিতর কি উদ্দীপকে এগুলো কিছু আছে? নাই। তাহলে কি তারকে জাস্ট দ্বিগুণ করা হয়েছে। অনেকে মনে করবে যে তারকে যেহেতু দ্বিগুণ করা হয়েছে, আপেক্ষিক রোধ কত হবে? দ্বিগুণ। এই নাম্বার দিবে, ভুল কিন্তু। সো এই দুইটা পরিবর্তন ছাড়া ওই মানে তারকে যদি তুমি টুকরো টুকরো করে করো, আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বার, একই থাকবে। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নটা হচ্ছে সেমিকন্ডাক্টর থেকে আসছিল। এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, এটা তুমি মুখস্থ রাখবা। যদি একটা ট্রানজিস্টরের বিমুখী ঝোঁক প্রদান করা হয় কোন জাংশনে, যখনই হচ্ছে কোন ট্রানজিস্টরকে এই পিট সংগ্রাহক বা বেস কালেক্টর ফরম্যাটে যখন দেয়া হয়, তখনই ওই ট্রানজিস্টরটি হচ্ছে রিভার্স বেস দেখাবে বা হচ্ছে বিমুখী ঝোঁক দেখাবে। অ্যান্সারটা হবে সি নাম্বার, এটা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে একটা তারের দৈর্ঘ্য 2 মিটার এবং ব্যাস হচ্ছে 5 মিলিমিটার, তারের দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করায় এর ব্যাস হচ্ছে 0.01 মিলিমিটার হ্রাস পায় এবং হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 5% বৃদ্ধি পায়। তাহলে হচ্ছে পয়সনের অনুপাত কত, এটা আমাদের বের করতে বলছে। সো পয়সনের অনুপাত সমান সমান আমরা জানি হচ্ছে আর এল, এটা হচ্ছে স্মল ছোট হাতের আর এল, আর এটা হচ্ছে বড় হাতের আর ছোট হাতের এল। এগুলো কি এই পাশে একটু আমি লিখে রাখি। এলটা হচ্ছে বড় হাতের এল, যেটা সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য। প্রথমে কি রকম দৈর্ঘ্য ছিল দেখো, এই তারের আদি দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 2 মিটার, আর এই ছোট হাতের স্মল এলটা হচ্ছে, ছোট হাতের এলটা হচ্ছে কত দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে। দেখো দৈর্ঘ্যটা হচ্ছে 5% বৃদ্ধি পাইছে বা হ্রাসও পেতে পারে, এই ছোট হাতের এল দ্বারা বোঝায়। 5% বৃদ্ধি পাইছে। কার 5% বৃদ্ধি পাইছে? আগে যে তার ছিল 2% ছিল, এইটার হচ্ছে 5% বৃদ্ধি পাইছে। 5% মানে কি, এটাকে লিখে দেখো, 5% কে আমরা পার্সেন্টেজ তুলে দিলে আমরা 100 দ্বারা ভাগ করতে পারি, তাই তো? তাহলে উপরে দেখো, এখানে উপরে হচ্ছে 10, নিচে হবে হচ্ছে 100। তাহলে হচ্ছে এই শূন্য কাটা, তাহলে হচ্ছে অতএব এই ছোট হাতের এলটা আসবে হচ্ছে 1/L মিটার আসবে। এর মধ্যে দেখো বড় হাতের আরটা হচ্ছে আদি ব্যাস। আদি ব্যাস কি রকম ছিল? ব্যাসটা ছিল হচ্ছে দেখো 5 মিলিমিটার, 5 মিলিমিটার। আর ছোট হাতের আরটা হচ্ছে কত, ব্যাসটা কত বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে? দেখো ব্যাসটা হচ্ছে এত হ্রাস পাইছে, তাহলে তাহলে ছোট হাতের আর হবে 0.01 মিলিমিটার। এখন আমাদের হচ্ছে এখানে একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। সো এইটাকে আমরা দেখো পয়েন্ট তুলে যদি দেই, পয়েন্টের পরে কয় ঘর শূন্য? 1 2, পয়েন্টের পর কত আছে? 1 আছে। 1 ডিভাইডেড পয়েন্টের পর কয় ঘর আছে? 2 ঘর। তাহলে 1 একের পর দুইটা শূন্য দিয়ে লিখতে পারবো। সব একক দেখো, এটারও মিটার, এটারও মিটার, এটা মিলিমিটার, এটা মিলিমিটার, সেম আছে। আর আমাদের একক পরিবর্তন করতে হবে না। এবার দেখো এখানে বসাই দেখো, ছোট হাতের আর এর মান কত পাইছি? 1/100। এই সাথে গুণ আছে বড় হাতের এল, বড় হাতের এল এর মান পাইছি হচ্ছে 2। বড় হাতের আর এর মান কত পাইছি? 5। আর ছোট হাতের এল এর মান পাইছি কত? 1/10, 1/10। এখানে এই প্রশ্নের একটা হাতে ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া একেবারে ইজি। আচ্ছা হাতে ক্যালকুলেশন করে দেখো, এই 2 দ্বারা যদি 100 কে কাটো, ভাগ করো, তাহলে হচ্ছে 1/50। আবার দেখো 5 তে যদি 10 কে কাটো, তাহলে হবে 2, তাহলে নিচে আসবে হচ্ছে 1/2। ভগ্নাংশ নিচে যদি আরেকটা ভগ্নাংশ থাকে, উপরের ভগ্নাংশকে ঠিকই রাখতে হয়, গুণ দিয়ে হচ্ছে নিচের ভগ্নাংশ উল্টে যায়, ও 2 উপরে যাবে, নিচে আসবে 1। এবার দেখো এই 2 দ্বারা যদি 50 কে কাটো বা ভাগ করো, তাহলে হচ্ছে উপরে থাকবে 1, নিচে থাকবে 25। এখানে একটু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। মনে রাখতে পারো হচ্ছে 1/25 মানে হচ্ছে কত, এটা মনে রাখবা। আমি ক্যালকুলেশন করে দেখাই দেখো, এই 25 কে হচ্ছে 25 দ্বারা 1 কে যদি ভাগ করো, তাহলে কত হয় দেখো। একের ভেতর কিন্তু হচ্ছে 25 জানা, সেহেতু একটা পয়েন্ট নিলাম, পয়েন্টের জন্য একটা শূন্য নিলাম। এখনো কিন্তু 10 এর ভেতর কিন্তু 25 জানা, সেহেতু একটা এখানে শূন্য নিলাম, এই শূন্যর কারণে এখানে একটা শূন্য নিলাম। এইবার দেখো 100 এর ভেতর 25 কয়বার যায় দেখো, 4 25 100, তাহলে হচ্ছে 4 বার কিন্তু হচ্ছে যাচ্ছে, আর এখানে কিন্তু হবে 100, আর ভাগশেষ কত? 0।
তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দেখো এইটা মানে হচ্ছে প্রথমে 0 দিতে পারি, তারপর হচ্ছে 0.4, তাহলে অ্যান্সারটা হচ্ছে 0.04। এটা মুখস্থ রাখবা, তাহলে এত এক্সট্রা হাতে ক্যালকুলেশন করতে হবে না। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 0.04। এই নাম্বার কারেক্ট অ্যান্সার। অনেক ইজি ম্যাথ কিন্তু, বাট হাতে ক্যালকুলেশনটা একটু টিকি ছিল। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে বলছে রুদ্ধতাপীয় সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা হয়, কারণ কি কারণ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি হচ্ছে সম্প্রসারণ করা হয় তখন ঠান্ডা হয়, কি কারণে এটা বের করতে বলছে। সো আমরা তাপগতিবিদ্যার প্রথম ফর্মুলা থেকে জানি হচ্ছে ডি কিউ সমান সমান হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। আমরা জানি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তাপমাত্রার পরিবর্তন কি হয়, শূন্য হয়। তাপমাত্রার পরিবর্তন, দ্যাট মিন্স ডি ডাব্লিউটা হচ্ছে কিন্তু 0 হয়, এনট্রপির কোনো পরিবর্তন হয় না। তো এখান থেকে বা আমরা লিখতে পারবো হচ্ছে ডি ডাব্লিউ কে এবার শেষে মাইনাস ডি ডাব্লিউ ইকুয়াল হবে হচ্ছে ডি ডি ইউ। তাহলে দেখো কৃতকাজের সাথে হচ্ছে এই ডি ডাব্লিউ সম্পর্ক কিন্তু সমান, বাট উল্টা মানে বিপরীত। দ্যাট মিন্স যদি হচ্ছে এই কৃতকাজ বা সম্প্রসারণ করা হয়, কৃতকাজ করা হয় হচ্ছে ওইটার পরে, তাহলে যদি বৃদ্ধি করা হয়, কৃতকাজটা বৃদ্ধি হয়, তাহলে কিন্তু অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পাবে। আবার হচ্ছে যখন অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে বৃদ্ধি পাবে, তখন কিন্তু হচ্ছে ওই কৃতকাজ কমবে, উল্টো সম্পর্ক। তাহলে দেখো কি কারণে হচ্ছে এই রুদ্ধতাপীয় ঠান্ডা হয়, যখন সম্প্রসারণ করা হয়েছে, মানে যখন কৃতকাজ বৃদ্ধি পাইছে। সম্প্রসারণ মানে কি, তারপরে কোনো কাজ করছে ওইটার পরে, তাহলে ওইটার পরে সম্প্রসারণ করছে মানে কৃতকাজ বৃদ্ধি পাইছে, কৃতকাজ হচ্ছে বৃদ্ধি করা হয়েছে, তাহলে কিন্তু তাপ মানে অভ্যন্তরীণ শক্তিও কিন্তু হ্রাস পায়, মানে যার কারণে ঠান্ডা হয়। আমরা আবার জানি হচ্ছে এই ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তির সাথে হচ্ছে এই টি যে আছে সময়ের সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক মানে কি, যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, এই অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। আবার যখন তাপমাত্রা হ্রাস করা হবে, তখন কিন্তু অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, যার কারণে হচ্ছে। এখন প্রশ্নটাই খেয়াল করে, এখন কি বলছে, রুদ্ধতাপ প্রক্রিয়ার হচ্ছে সম্প্রসারণের কারণে ঠান্ডা হচ্ছে। কি কারণে ঠান্ডা হচ্ছে, দ্যাট মিন্স যখনই তাপমাত্রাটা কমানো হয়, তখনই কিন্তু এই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, যার কারণে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ঠান্ডা হয়। তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, তাপমাত্রা যখন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য না, তাপমাত্রা হ্রাস থাকলে ওইটা অ্যান্সার হতো। আরেকটা অ্যান্সার হবে কি, যখন হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস করা হয়, কমানো হয়, তখন কিন্তু তাপমাত্রা কমে যায়, মানে ঠান্ডা হয়। তো অ্যান্সারটা হবে হচ্ছে অন্তঃস্থ শক্তি হ্রাস যখন পায়, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। আমি কিন্তু ডিটেইলস বুঝাইছি, আশা করি এরপর থেকে তোমাদের সময় যদি কোনো পরবর্তীতে যদি এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে যদি কোনো প্রশ্ন আসে, আশা করি তোমরা পারবে। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুইটা কণার সরণ এক্সন এর মান দেওয়া আছে হচ্ছে এ সাইন ওমেগা টি এবং এক্স টু এর মান দেওয়া আছে এ কস ওমেগা টি। যে কোনো সময় এদের দশা পার্থক্য কত, এইটা বের করতে বলেছে। সো দেখো এক্স অনটা দেওয়া আছে কত, সরণ দেওয়া আছে, প্রথম সরণটা দেওয়া আছে হচ্ছে এ সাইন ওমেগা টি, আর এক্স টুটা হচ্ছে আরেকটা সরণ দেওয়া আছে হচ্ছে এ কস ওমেগা টি। এখন আমাদের হচ্ছে এই দুইটা সরণের ভিতর যেটা হচ্ছে দশা পার্থক্য কত, এইটা বের করতে বলছে। তো দশা পার্থক্যের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাইন ফরম্যাটে লাগবে এ সাইন সামথিং, এখানে থাকবে সেটা একটা দশা পার্থক্য, আরেকটা এ সাইন সামথিং এখানে যেটা থাকবে সেটা দশা পার্থক্য। বাট এইটাতে দেখো সাইন সামথিং আছে, বাট এইটাতে কিন্তু সাইন ফরম্যাট নাই। সো আমাদের সাইন ফরম্যাটে আনতে হবে, দেন ওইখান থেকে দশা পার্থক্য পাবো। দেখো এইটাকে আমরা সাইনে কিভাবে কনভার্ট করতে পারি, দেখো আমাদের এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে। একে এভাবে রেখে দিলাম, বুঝছো, এখানে আমরা জোর করে একটা সাইন নিলাম, জোর করে খালি লিখলে হবে না। দেখো আমাদের একটু সমতা করব, কিভাবে সমতা করব, আমরা জানি হচ্ছে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে সাইন কজে কনভার্ট হয়, কস সাইনে কনভার্ট হয়। যেহেতু আগে ছিল কস, আমরা সাইন লিখছি, তাহলে এখানে বিজোড় সংখ্যক একটা আমরা
পাই ডিভাইডেড 2 দিব মানে 90 ডিগ্রি দেব। এরপর হচ্ছে প্লাস সামথিং দিতে পারে, প্লাস সামথিং মানে এখানে কত আছে সেটা দেবো ওমেগা টি। তাহলে দেখো এটা একটা হিসাব করে দেখি আগের লাইনে আসে কিনা। দেখো বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে সাইন কজে কনভার্ট হবে। আর দেখো পাই হচ্ছে এইটুকু, সামথিং কিছু আছে মানে যোগ আছে মানে সেকেন্ড করেন, আর সেকেন্ড করেন্টে হচ্ছে সাইনের চিহ্ন কিন্তু পজিটিভ, সেহেতু এর আগের চিহ্ন হবে পজিটিভ। বুঝছো? এইটুকু বুঝলে প্রশ্ন সমাধান করা কিছু না। এখন দেখো অর্থের কি বের করতে বলছে, এদের দশা পার্থক্য, অর্থের দশা পার্থক্য হবে। দেখো দুইটা কিন্তু সাইন ফরম্যাটে আনছি, দশা পার্থক্যটা হবে বড় থেকে ছোট বাদ দেবো। এখানে দেখো জাস্ট দশা পার্থক্য হচ্ছে ওমেগা টি, আর এখানে দেখো পাই প্লাস ওমেগা টি, এইটা কিন্তু বড়, সেহেতু এইটা থেকে এটা বাদ দিব। তাহলে দেখো বাদ দেই পাই ডিভাইডেড 2 প্লাস হচ্ছে ওমেগা টি, এইটা থেকে মাইনাস হবে কিন্তু এইটা মাইনাস হচ্ছে ওমেগা টি। তাহলে ক্যালকুলেশন করলে দেখো প্লাস ওমেগা টি আর মাইনাস ওমেগা টি বাদ, তাহলে অবশ্যই থাকছে হচ্ছে পাই ডিভাইডেড 2। তাহলে এই দুইটা কোণের সরণের ভেতরে হচ্ছে দশা পার্থক্য হচ্ছে পাই ডিভাইডেড 2। অ্যান্সারটা কিন্তু হবে সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে 80 মিটার উচ্চতা থেকে কোনো একটা বল মেঝেতে পড়ে এবং বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝে বারে খেয়ে কত উচ্চতায় উঠবে। মানে ধরো আমার কাছে তো বল বল টাইপ নাই, ধরো এইটা ধরো 80 মিটার মাটি থেকে, ধরো ভূমি থেকে হচ্ছে এইটাই হচ্ছে আমি যেটা দেখাচ্ছি, এইটাই হচ্ছে 80 মিটার উচ্চতায় আছে। মানে বলই ধরো এটা বল হয়, বলই আমার কাছে আছে 80 মিটার উচ্চতায় আছে। এইটাকে যদি মাটিতে ফেলে দেওয়া হয়, হয়তো তোমরা দেখছো বলকে যখন উপর থেকে নিচে যখন ফেলে দাও তখন কিন্তু বল কিন্তু হচ্ছে মাটিতে ড্রপ দিয়ে কিন্তু আবার উপরের দিকে ওঠে। তুমি যে উচ্চতা থেকে ফালাবা সেই উচ্চতা থেকে কিন্তু দেখবা হচ্ছে কম একটু উচ্চতা উঠবে। কেন? কারণ মেঝেতে ওই ধাক্কা খাওয়ার পরে ওই বলটা হচ্ছে কি মানে হচ্ছে ঘর্ষণে হচ্ছে প্রতি ঘর্ষণে হচ্ছে হ্রাস পেয়ে যায় বলটা। এখন বলছে যে ওই মাটিতে আঘাত করার পর কতটুকু উচ্চতা উঠবে এটা আমাদের বের করতে বলছে। সো এই প্রশ্নটা যদি রিটেন প্রসেসে করতে যায় অনেক বড় হবে, শক্তির সংরক্ষণশীলতা ওই নীতি দিয়ে হচ্ছে করতে হবে। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে সুন্দর একটা শর্টকাট আছে, তোমরা এই শর্টকাটটা মনে রাখবা। শর্টকাটটা হচ্ছে এইচ টাইম মানে হচ্ছে পরবর্তীতে কত উচ্চতা উঠবে, মানে মাটি থেকে কত উচ্চতা উঠবে, এইটার ফর্মুলা হচ্ছে ওয়ান, মানে শর্টকাট হচ্ছে 1 - x ডিভাইডেড 100 গুণ হচ্ছে এইচ। আগে এখানে এক্স টা হচ্ছে কতটুকু হচ্ছে শক্তি হ্রাস পাইছে, আর হচ্ছে এইচটা হচ্ছে আগের উচ্চতা কত ছিল, কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে এখানে বোঝায় 1 - x, x টা হচ্ছে 20% হ্রাস পাইছে মানে হচ্ছে 20 হবে, ডিভাইডেড হচ্ছে 100, এর সাথে গুণ হবে হচ্ছে কত উচ্চতা থেকে ফেলা হয়েছে 80। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো, এখানে ভগ্নাংশ আছে, আমরা লসাগু করলে এখানে নিতে হবে 100, এখানে হবে 100 মাইনাস হচ্ছে 20, এর সাথে গুণ হবে হচ্ছে 80, তাই তো? তাহলে এখানে উপরে হবে কত, উপরে হচ্ছে কত 80 ডিভাইডেড হচ্ছে 100 গুণ হবে হচ্ছে 80। এখানে একটা আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে, এই জিরো আর এই জিরো কাটা, এই জিরো আর এই জিরো কাটা, তাহলে উপরে 8 গুণ 8 তাহলে কত হয় 64 মিটার। অ্যান্সারটা এই প্রশ্ন হচ্ছে শর্টকাটে দেখো খুব সহজে কয়েক সেকেন্ডে কিন্তু বের করে দেওয়া যায়। অ্যান্সারটা হবে হচ্ছে বি নাম্বার 64 মিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে বলেছে কোন সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য যদি এত গুণ বৃদ্ধি করা হয় তাহলে এর দোলনকাল কত হবে এটা বের করতে বলেছে। সো দেখো আমরা কিন্তু জানি পর্যায়কালের ফর্মুলা হচ্ছে বা দোলনকালের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড জি। প্রশ্নে আমাদের কার সাথে সম্পর্ক বের করতে বলছে, দেখো এই দৈর্ঘ্য কার্যকারী দৈর্ঘ্য মানে এল এর সাথে সম্পর্ক, বা দেখো টির সাথে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক হচ্ছে রুট ওভার এই কার্যকারী দৈর্ঘ্যের হচ্ছে রুট ওভারের সাথে এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, তাই তো? সমানুপাতিক যদি উঠে যায় তাহলে আমরা এইটাকে এভাবে লিখতে পারবো T1 ডিভাইডেড হচ্ছে T2 ইকুয়াল হচ্ছে রুট ওভার L1 ডিভাইডেড হচ্ছে L2। এখন কি বলছে দেখো এখানে ডিরেক্টলি হচ্ছে দোলনকাল কত সেকেন্ড এইটা বলে দেয়নি, মানে প্রশ্নের ভিতরে কিন্তু আছে। দেখো প্রশ্নে বলে দিয়েছে দেখো T1
মানে প্রথমে মানে প্রাথমিক অবস্থায় বা আদি পর্যায়কাল বা দোলনকাল কত দেখো, দেখে মনে হচ্ছে এখানে তো কোনো পর্যায়কালের মান উল্লেখ করে দেয়নি, খালি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়েছে ওইটার মান উল্লেখ করছে, কিন্তু না, এখানে তোমাদের বুঝতে হবে প্রশ্নে কি বলছে, কোন একটা সেকেন্ড দোলক, মনে রাখতে হবে সেকেন্ড দোলক মিন্স 1 সেকেন্ড মনে করতে পারো, 1 সেকেন্ড, কিন্তু না, একটা পর্যায় কিভাবে সম্পন্ন হয়, যাওয়া এবং আসা, মানে 1 সেকেন্ডে যায় আবার 1 সেকেন্ডে আসে। তাহলে যখনই বলবে একটা সেকেন্ড দোলক, তখনই তোমার বুঝে নিতে হবে সেইটার হচ্ছে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কিন্তু এই তথ্যটা। তাহলে দেখো এখন T1 2 সেকেন্ড, আমাদের হচ্ছে দোলনকাল কত হবে, আমাদের হচ্ছে T2 টাই কিন্তু বের করতে বলছে, এইটা আমরা হচ্ছে বের করব। এখন দেখো কি বলছে, কার্যকারী দৈর্ঘ্য এত গুণ করলে, ধরো আদি হচ্ছে L1 ছিল হচ্ছে x, পরবর্তীতে হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে x এর কত গুণ করছে, 1.96x এত গুণ করছে, তাই তো। এখন ফর্মুলা গুলো এইখানে এই ফর্মুলা বসে দিলে জাস্ট T1 এর মান আমরা বের করবো, তাহলে দেখো বের হয়ে আসবে। সো T1 টা কত, T1 টা হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে T2 এর মানই বের করব, ইকুয়াল হচ্ছে রুট ওভার L1 এর মান কত ধরছি x ডিভাইডেড L2 এর মান কত হয় 1.96x, তাই তো। তাহলে দেখো এই x আর এই x কাটা যাবে, তাহলে উপরে থেকে 1। এখন এইটাতে হচ্ছে অনেকজন ক্যালকুলেশন করতে পারেনি, ও বলবে যে হাতে ক্যালকুলেশন করা যায় না। এমনকি আমি যে পরীক্ষা দিয়েছি হচ্ছে গত পরশুদিন যে পরীক্ষা হলো, ওইখানে আমিও পরীক্ষা দিয়েছি, আমিও সত্যি বলতে হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য যখন সলভ করছি তখন এইটা হচ্ছে হাতে ক্যালকুলেশন করা যায়। আমিও পরীক্ষার হলে হচ্ছে আন্দাজে দাগাইছি, ম্যাক্সিমাম জন্য আন্দাজে দাগাইছে, কারণ ভাববি যে এটা হচ্ছে রুট ওভারের ভেতরে আর পয়েন্ট সামথিং আছে, অনেক জটিল ক্যালকুলেশন হবে, কিন্তু আসলে কিন্তু জটিল ক্যালকুলেশন না, আমি তোমাদের একবার হাতে ক্যালকুলেশন দেখাচ্ছি। সো একটা জিনিস যে যত চর্চা করবা, যত প্র্যাকটিস করবা, তত কিন্তু হচ্ছে ইজি হয়ে যায়। সো আমি কিন্তু তোমাদের শেখানোর জন্য, মানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু কিছুক্ষণ আগে এই ম্যাথটি যখন করতে যাই, আমি ভাবছি এটা হচ্ছে হাতে ক্যালকুলেশন করা যাবে না, কিন্তু আসলে হাতে ক্যালকুলেশন করা যায়। যাই হোক, দেখো কিভাবে হাতে ক্যালকুলেশন করা যায়। দেখো এইখানে পয়েন্ট যে আছে, পয়েন্টের পরে দেখো কয় শূন্য, পয়েন্টের পরে হচ্ছে 2 শূন্য আছে, আমরা কিভাবে পয়েন্টের পরে এই শূন্যটা তুলে দেব, গুণ দিয়ে হচ্ছে 1 এর পরে হচ্ছে 2টা শূন্য দিয়ে গুণ করব। দেখো এই পয়েন্ট কি আছে, পয়েন্টকে আমরা পূর্ণ সংখ্যা আনবো। দেখো পয়েন্টের পরে হচ্ছে কয় ঘর শূন্য, পয়েন্টের পর হচ্ছে 1 2, তাহলে হচ্ছে 1 এর পরে হচ্ছে 2টা শূন্য দ্বারা ভাগ করবে, তাহলে কিন্তু পয়েন্টটা উঠে যাবে। দেখো ভগ্নাংশ নিচে আর একটা ভগ্নাংশ, তাহলে এই 100 যে আছে, 100টা হচ্ছে উপরের সাথে যে গুণ হয়ে যাবে। এবার দেখো 1 এর সাথে হচ্ছে 100 গুণ করলে 100 100 হয়। এবার দেখো ক্যালকুলেশন কত ইজি হয়ে যায়, 2 ডিভাইডেড হচ্ছে T2 ইকুয়াল হচ্ছে দেখো, আচ্ছা রুটের ভিতর 10, রুট ওভার 10 মিন, রুট ওভার 100 মানে হচ্ছে 10 ডিভাইডেড রুট ওভার 196, এটা মনে রাখবা হচ্ছে 14 হয়, কিন্তু রুট ওভার 196 মানে হচ্ছে 14 কিন্তু হয়, তাই তো। দেখো এবার আড়াআড়ি গুণ করে 10 এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 10 T2, আর দেখো হচ্ছে 14 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 28 অতএব, তাহলে দেখো T2 এর মান কত আছে, এটা হচ্ছে গুণ অবস্থায় আছে, এই পাশে পাঠালে কিন্তু ভাগ হবে। তো 28 কে যখন 10 দ্বারা ভাগ করবো তখন কিন্তু হবে 2.8 সেকেন্ড। দেখো এইটার সাথে সুন্দরভাবে দেখো একবার এ নাম্বার অপশনে মিলে যাচ্ছে, সো এ নাম্বার কারেক্ট অ্যান্সার। সো আশা করি এইটুকু থেকে হাতে ক্যালকুলেশন যদি বুঝতে পারো বা তুমি করতে পারো, তাহলে কিন্তু এই প্রশ্ন তোমার জন্য ইজি। আর যদি হাতে ক্যালকুলেশন না পারো, তাহলে কিন্তু তোমার কাছে অনেক কঠিন। আশা করি বুঝতে পেরেছো, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। প্রশ্নে বলছে বাহু মাধ্যমে দুইটা চার্জের মধ্যবর্তী বল যদি এফ হয়, এদেরকে যদি 4 পড়া বৈদ্যুতিক ধ্রুবক দ্বারা যদি এর মাধ্যমে স্থাপন করা হলে বল কত হবে। সো মনে রাখবা হচ্ছে দুইটা বলের ভিতর যখন হচ্ছে একটা পরামিতিক ধ্রুবক স্থাপন করা হয়, তখন হচ্ছে ধরো এফ বল ছিল, পরবর্তীতে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে এফ সাইন নট, ওইটা যখন দেওয়া হয় তখন হচ্ছে এফ প্রাইম বা পরবর্তী বল হয় হচ্ছে আগের বল ডিভাইডেড হচ্ছে এফ সাইন নট বা পরামিতিক ধ্রুবক। তাহলে দেখো আগের বল কত ছিল, আগের বল ছিল হচ্ছে
এফ বল, মান উল্লেখ করতে না দিক সমস্যা নেই, বাট পরমিতিক ধ্রুবক এইটার মান কিন্তু দেখো বলে দিয়েছে হচ্ছে কত, 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে f/4। সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলেছে একটি লিফট এত ত্বরণে নিচের দিকে নামছে, এই লিফটের ভেতর দাঁড়ানো একজন ব্যক্তির ভর যদি এত কেজি হয় সে কত বল অনুভব করবে। সো আমরা জানি হচ্ছে ওজন ডাব্লু সমান সমান আমরা জানি হচ্ছে সে কত বল, বল মিন্স বোঝানো হয়েছে হচ্ছে এটা ওজন, কত ওজন অনুভব করবে এটা আমাদের বের করতে বলছে। আমরা জানি হচ্ছে ওজন ডাব্লু সমান সমান হচ্ছে এম জি বা এম এ, যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করতে সেহেতু জি লিখবো। এবার দেখো এম এর মান হচ্ছে এম এর মান কত দেয়, এম এর মান হচ্ছে 65 ড, আর আমরা জানি হচ্ছে জির মান হচ্ছে 9.8। এইটা দিয়ে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু ভুল অ্যান্সার। কেন, যদি ওই ব্যক্তিটা হচ্ছে লিফটের ভিতর স্থির থাকতো তখন হচ্ছে জির পরিবর্তে আমরা হচ্ছে 9.8 বসাতে পারতাম। বা যখন মনে রাখবা যখন হচ্ছে লিফটের ভেতর কোনো ব্যক্তি যখন নিচে মানে লিফট যখন নিচে নামে তখন জির মানটা হয় এই জির মানটা হবে হচ্ছে জি প্রাইমের মানটা হবে জি মাইনাস এ, যে ত্বরণ দিয়ে নামবে সেটা মাইনাস হবে। মানে এইটা হচ্ছে লিফট উপর থেকে যখন নিচের দিকে নামে, আবার যখন হচ্ছে লিফট নিচ থেকে উপর দিকে উঠবে তখন হচ্ছে জি প্রাইমটা হবে হচ্ছে যে ত্বরণে উঠবে জির সাথে সেটা যোগ হবে। এই প্রশ্নে কি বলছে, একটা ব্যক্তি এত ত্বরণে নিচের দিকে নামছে তাহলে এই জি প্রাইমটা হবে হচ্ছে জি থেকে যে ত্বরণে নামবে সেটা হচ্ছে এটা মাইনাস করতে হবে। তাহলে এই জির পরিবর্তে আমাদের বসাতে হবে কিন্তু জি মাইনাস এ। এখন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে 65 গুণন হচ্ছে আমরা জানি জির মান হচ্ছে 9.8 মাইনাস হচ্ছে এ কত ত্বরণে নামছে 1 ত্বরণে, তাহলে এখানে হচ্ছে 65 গুণন হচ্ছে এখানে হচ্ছে কত হবে 8.8, তাই তো। এটাকে আমরা একটু হাতে ক্যালকুলেশন করে তোমাদের দেখাই। দেখো হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে এই 8.8 কে আমরা 9 ধরবো। 9 যদি একসাথে ক্যালকুলেশন করে একটু বেশি মান আসবে, তার কাছাকাছি মান যেটা হবে সেটাই কিন্তু কারেক্ট, কারণ এইটা এটা এটা অনেক দূরে দূরে কিন্তু মান। তাহলে দেখো 65 এর সাথে যদি হচ্ছে গুণ করা হয় কত 9 ধরলাম, অবশ্যই বলতেছি বেশি মান আসবে। তুমি যদি 8 ধরতে তাহলে কম মান আসতো, অ্যান্সারের কাছাকাছি মান আসতো। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করি 5 নং 45, 45 এর 5 হাতে আছে কত 4, তারপরে 6 নং 54, 54 আর 4 কত হয় 58। তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেখা হচ্ছে 585 কম মান কোনটা আছে বা কাছাকাছি মান কোনটা আছে। দেখো 585 কাছাকাছি একটাই মান আছে, দেখো 572। সো এই 572ই হবে কারেক্ট অ্যান্সার। এইটার সাথে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখতে পারো, যেহেতু হাতে দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর কোন ধর্ম ব্যাখ্যা করা যায় না। সো হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে হচ্ছে আলোর প্রতিসরণ, আলোর ব্যতিচার, আলোর অপবর্তন ব্যাখ্যা করা গেলেও কিন্তু আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায় না। এটা মুখস্থ রাখবে, অ্যান্সারটা হচ্ছে সমবর্তন, এটা কিন্তু ব্যাখ্যা করা যায় না। প্রশ্নটা থিওরিটিক্যাল প্রশ্ন। এই প্রশ্নে বলছে হচ্ছে বৃষ্টির দিনে পানির উপর যখন তেলের পাতলা ফিল্ম সুন্দর রং দেখায় এর কারণ কি। যখন বৃষ্টির দিনে পানির উপর যখন তেলের একটা পাতলা ফিল্ম পড়ে তখন হচ্ছে ওইখানে কিন্তু হচ্ছে আলোর ব্যতিচার ঘটে, যার কারণে সেটা উজ্জ্বল দেখায়, অনেক সুন্দর দেখা যায়। অ্যান্সারটা মুখস্থ, এইটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা মুখস্থ রাখবে। অ্যান্সারটা হবে ব্যতিচার, এর কারণে হচ্ছে পাতলা ফিল্মটা অনেক সুন্দর দেখা যায়, বিচ্ছন্ন ঘটে, অনেক সুন্দর ফুটে ওঠে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে কোন তরঙ্গের সমবর্তন ঘটে। সো মনে রাখবা হচ্ছে সমবর্তনটা ঘটে হচ্ছে অনুপস্থ যেগুলো হচ্ছে অনুপস্থ তরঙ্গ দৈর্ঘ্য আছে, অনুপস্থ যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এই সমবর্তন ঘটে। আর যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনুদৈর্ঘ্য
সেগুলোর কিন্তু হচ্ছে এই হচ্ছে তরঙ্গের সমবর্তন ঘটে না। সো দেখো অনুপ্রস্থ কোনগুলো, এগুলো একটু মুখস্থ হয়ে রাখবো। অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এক্স রে, আর রেডিও ওয়েভ, সাধারণ আলো, এগুলো কিন্তু হচ্ছে অনুপ্রস্থ। অনুপ্রস্থকে আশা করি জানো, অনুপ্রস্থ হচ্ছে এভাবে এভাবে চলে। আর অনুদৈর্ঘ্যের ভেতর পরে হচ্ছে মুখস্থ রাখবো হচ্ছে অনুদৈর্ঘ্যের ভেতর কিন্তু হচ্ছে আহ শব্দ তরঙ্গ পড়ে। এরপর হচ্ছে স্প্রিং এর যে হচ্ছে কম্পাঙ্ক হয় স্প্রিং, এই কম্পাঙ্ক গুলো কিন্তু হচ্ছে সংকোচন এবং প্রসারণের মতো করে। এই সংকোচন হচ্ছে আর প্রসারণ ঘটে। এগুলো হচ্ছে শব্দ তরঙ্গ অধ্যায় তোমাদের জানা কথা, ক্লাস 9-10 কিন্তু শেখা হয়েছে। এটা কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য, এগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে সমবর্তন ঘটে না। তো অ্যান্সারটা হবে হচ্ছে শব্দ তরঙ্গ। ব্যাটম্যান একটা ক্রিকেট বলকে আঘাত করে এটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে এবং 30 মিটার পার সেকেন্ড বেগে শূন্য বিচরণ করলো, বস্তুটি মানে বলটি কতক্ষণ শূন্য থাকবে। সো এই প্রশ্নটি সমাধান করতে হবে হচ্ছে ওই প্রাসের হচ্ছে ওইটাতে ধরো এইখানে একটা মানে কি বলে, এখানে একটা ধরো একটা মানুষ বা ধরো তুমি একটা তুমি কি বলতেছো, তুমি খেলতেছো হচ্ছে ক্রিকেট খেলতেছো, ধরো এইটা একটা ব্যাট। এই ব্যাট দিয়ে কি করছো তুমি, ওই বলকে হচ্ছে উপরের দিকে ছক্কা মেরে দিয়েছো, যার কারণে হচ্ছে 30 মিটার বেগে হচ্ছে ছক্কা মেরে দিয়েছো। ওই প্রাসের মধ্যে হচ্ছে এইখান থেকে বল কিন্তু এইখানে এসে পড়বে, ধরো বলটা এইখানে এসে পড়লো। এখন কি করছো, এখানে বলের যে বলকে যে আঘাত করছো সেটা হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড বেগে। আর এইখানে কি করছে দেখো, ম্যাক্সিমাম জনই ভুল করছে ক্যালকুলেশনের ক্ষেত্রে। এইখানে কি সত্যি কথা বলতে আমিও ভুল করছি, এখানে 30 ডিগ্রি দেখো ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে উলম্বের সাথে উৎপন্ন করছে। তো প্রাসের মধ্যে হচ্ছে টি সমান সমান হয় হচ্ছে মানে কতক্ষণ শূন্য অবস্থায় থাকবে, মানে এখান থেকে এই পর্যন্ত যে মাটিতে পড়বে তার আগ পর্যন্ত কতক্ষণ শূন্য অবস্থায় থাকবে, সেটার ফর্মুলা হচ্ছে টি সমান সমান 2u সাইন থিটা ডিভাইডেড হচ্ছে জি। এখন দেখো মানগুলো বসে দেয়, 2 গুণন জিটা হচ্ছে কি, জিটা হচ্ছে হচ্ছে কত বেগে আঘাত করা হয়েছে, 30 বেগে আঘাত করা হয়েছে। আর জির মান আমরা জানি 9.8 গুণন সাইন থিটার মান কত, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি ধরে ম্যাক্সিমাম জনে 30 ডিগ্রি ধরে করছে, কারণ অ্যাডমিশন টাইমের একটা এমসিকিউ কিন্তু 1 মিনিট সময় পাওয়া যায়, 40 সেকেন্ডের মধ্যে সময় পাওয়া যায়। সো দেখো আর এত জটিল করবে কেউ ভাবতেই পারে। সো এই প্রশ্নে বলছে একটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে, এই থিটা যেটা সেটা হচ্ছে প্রাসের সূত্র মতে এইখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আনুভূমিকের সাথে উৎপন্ন করা কোণ, অনুভূমিকের সাথে এটা কিন্তু উৎপন্ন করা কোণ, বুঝছো? বাট প্রশ্নে কি বলছে, প্রশ্নে হচ্ছে উলম্বের সাথে, ধরো উলম্ব এইখানে ধরো হচ্ছে কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝছো? যদি এইখানে যদি বলতো আনুভূমিকের সাথে বা বলতো বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে কিন্তু হচ্ছে আনুভূমিকের ধরে নিতাম। বাট প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিয়েছে হচ্ছে এটা হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো আমাদের কিন্তু আনুভূমিক রাখবে, তাহলে দেখো এইটা কিন্তু একটা লম্ব, কিভাবে আমরা হচ্ছে আনুভূমিকের কত কোণ উৎপন্ন করছে, দেখো এইটা কিন্তু লম্ব, দ্যাট মিন্স 90 ডিগ্রি। এইটা যদি 30 ডিগ্রি হয় এইটা কিন্তু অবশ্যই 60 ডিগ্রি হতেই হবে, তাহলে কিন্তু থিটার মান কিন্তু এখানে 60 ডিগ্রি হবে। এইটা কিন্তু এই প্রশ্নে একটু পেঁচিয়ে দিয়েছে, তাছাড়া ইজি ম্যাথ কিন্তু এটা। কারণ হাতে ক্যালকুলেশন করি, দেখো হাতে ক্যালকুলেশন সুবিধাতে 9.8 কে আমরা হচ্ছে 10 ধরলাম। তাহলে দেখো সাইন 60 ডিগ্রির মান কত বলো তো, সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড 2, এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, আবার এই শূন্য কাটা যায়, উপরে থাকতেছে 3√3। সো দেখো 3 ইন্টু এরকম অপশনে নাই কিন্তু পয়েন্ট আকার হচ্ছে, সো √3 মান কিন্তু হচ্ছে 1/73। এটাকে অনেক সময় অনেকজন ভয় পেতে পারো যে কিভাবে ক্যালকুলেশন করবো। দেখো 1.73 কে মনে মনে তুমি হচ্ছে 2 ধরো, বেশি অবশ্যই বেশি আনসার ধরবে, বেশি ধরতেছি, তাহলে 3 এর সাথে 6 গুণ করলে 3 এর সাথে 2 গুণ করলে 6। এখন তোকে 6 এর একটু কম মান কোনটা সেটা হচ্ছে আনসার। দেখো এটা কিন্তু 6 এর বেশি, এটা কিন্তু 6 এর থেকে অনেক বেশি, এটা কিন্তু 6 এর থেকে অনেক কম, আর 6 এর কাছাকাছি আনসার হবে, এটার সাথে গুণ করলে হবে 5.3।
023 সেকেন্ড। এইটা কিন্তু অ্যান্সার। এই নাম্বার কাটা ম্যাক্সিমাম জন বি নাম্বারে অ্যান্সার দিয়েছে, এমনকি আমি যে পরীক্ষা দিয়েছি পরীক্ষার হলে এইটাই কিন্তু আমি হচ্ছে অ্যান্সার দিয়েছি, কারণ 30 ডিগ্রি ধরে যদি এখানে ক্যালকুলেশন করো এই বি নাম্বার এইটাই কিন্তু অ্যান্সার আছে। সো তাই পরবর্তীতে যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেবে এগুলো একটু ভালোভাবে দেখবা কার সাথে কোন উৎপন্ন করে, এগুলো একটু ভালোভাবে খেয়াল করলে তুমি হচ্ছে প্রশ্নটা সমাধান করতে পারবা। সো আশা করি আমি ডিটেলসে বোঝাচ্ছি। আশা করি এরকম প্রশ্ন যদি একটু চেঞ্জ করে দেয়, মানে একটু ট্রিকি ভাবে যদি দিয়ে দেয়, আশা করি তোমরা সমাধান করতে পারবে। ভালো কনসেপচুয়াল একটা প্রশ্ন। এই প্রশ্নে বলছে একটা ফোটন ও একটা ইলেকট্রনের যখন হচ্ছে সংঘর্ষ হয় তখন তরঙ্গ দৈর্ঘ্য কিরকম হয়। সো তোমার একটু মুখস্থ রাখবে থিওরিটিক্যাল হিসেবে, একটা ফোটন আর একটা যখন ইলেকট্রনের সংঘর্ষ, ফোটন মানে কি আলো, একটা আলোর সাথে যখন একটা ইলেকট্রনের সংঘর্ষ ঘটে তখন হচ্ছে এই শক্তিটা হচ্ছে কমে যায়, বুঝছো। এখন এই শক্তির সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিরকম এটা একটু বের করি। আমরা জানি হচ্ছে ই সমান সমান হচ্ছে AC ডিভাইডেড ল্যামডা, প্লাঙ্কের সূত্র থেকে। কিন্তু এখন দেখো এই শক্তির সাথে আমরা সম্পর্ক কিরকম দেবো, এই শক্তি ইর সাথে সম্পর্ক হচ্ছে ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, একটা যখন বাড়বে আরেকটা তখন কমবে, একটা যখন কমবে আরেকটা তখন বাড়বে। তাহলে দেখো এই শক্তি যখন হচ্ছে কমবে, যেহেতু হচ্ছে ফোটন আর ইলেকট্রনের সংঘর্ষ হয়, এই সংঘর্ষ ঘটার কারণে হচ্ছে তাদের শক্তি হচ্ছে কমে যায়, আর শক্তি কম হলে কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অ্যান্সারটা হচ্ছে দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, উক্ত গ্রহের পৃথিবীর তুলনায় কত গুণ হবে। সো আমরা জানি হচ্ছে পৃথিবীর মুক্ত বেগ VE সমান সমান হয় হচ্ছে √2G2GR। এখন কি বলছে, অন্য একটা গ্রহ ধরলাম হচ্ছে গ্রহ হচ্ছে এক্স, VX, এক্স গ্রহের হচ্ছে মুক্তিবেগ কি হবে, কত হবে। দেখো কি করা হয়েছে, একটু একটা কনস্ট্যান্ট রাখলাম, জি অভিকর্ষ ত্বরণ যেটা আছে সেটাকে কয় গুণ করা হয়েছে, 4 গুণ, তাহলে হচ্ছে 4G। এবং পৃথিবীর ব্যাসার্ধের থেকে ওই গ্রহের ব্যাসার্ধ কত করা হয়েছে, দ্বিগুণ মানে 2R। তাহলে দেখো এখন তুলনা করতে বলছে, যার তুলনায় যখন তুলনা করতে বলবে, যার তুলনায় তাকে নিচে রাখবা। ধরো তোমার বন্ধু আর আমার বলছে তো তোমার বন্ধু এবং তোমার তুলনায় করো, মানে আমাকে নিচে রাখবা, তোর বন্ধুকে উপরে রাখবা। যার তুলনায় যখন তুলনা করতে বলে, যার তুলনায় তাকে নিচে রাখবা, বুঝছো। তাহলে কি বলছে, উক্ত গ্রহের মুক্তি পৃথিবীর তুলনায়, তাহলে কি করব, নিচে কাকে রাখবো হচ্ছে VE, আর উপরে রাখবো হচ্ছে ওই গ্রহ VX। তাহলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো হচ্ছে উপরে হবে হচ্ছে ওই গ্রহের মুক্তিবেগ হচ্ছে, দেখো এখানে হচ্ছে কত হয়, 4 দোকান 8, 8 দোকান 16GR। আর নিচে দেখো হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ 2GR। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে উপরে দেখো √16 মানে রুট ওভার কি, দেখো এই জি আর এই জি কাটা যাবে। ও আচ্ছা, দুইটা রুট ওভার আছে তো, আচ্ছা আমি একটাতে একটু রুট ওভার দিই তাহলে একটু সুবিধা হবে। দুইটার উপর রুট ওভার পরিবর্তে আমরা কিন্তু দেখো √A ডিভাইডেড হচ্ছে √B আছে, এইটাকে আমরা এভাবে লিখতে পারি √A ডিভাইডেড B লেখা যায় কিন্তু। তাহলে এই পুরোটুকুর পরে আমরা একটু রুট ওভার দিই। এবার একটু ক্যালকুলেশন দেখো, এ আর কাটা, এই জি কাটা, এই 8 কে দ্বারা 2 দ্বারা যদি ভাগ করো, মানে 2 দ্বারা 16 কে ভাগ করলে কত হবে, √8। তাহলে এই প্রশ্নের আনসারটা হচ্ছে পৃথিবীর তুলনায় ওই নতুন গ্রহের মুক্তিবেগ হবে √8, সি নাম্বার কারেক্ট। এর ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কোন রেঞ্জের ভিতরে হতে হবে। সো তোমরা মুখস্থ রাখবা, যদি হচ্ছে সরণ এবং বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে পারে বা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, সেক্ষেত্রে হচ্ছে ধনাত্মক কাজ হবে। যখন হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, এখন 180 ডিগ্রি থেকে ছোট বা সমান হবে, তখন হচ্ছে
নেগেটিভ কাজ হবে বা ঋণাত্মক কাজ হবে। যখন মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ হবে তখন হচ্ছে শূন্য কাজ হবে। এই প্রশ্নে কি বলছে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজের রেঞ্জ হবে এইটা। সো এইটার সাথে দেখো আমাদের এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। সো দেখো এই প্রশ্নে বলছে একটি 3 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো, তাহলে দুই প্রান্তের হচ্ছে রোধ কত হবে? সো দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সমকোণ মিন্স কি, সরি সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সেম। যখন একটা রোধকে যখন হচ্ছে আহ 3 রোমের একটা তারকে সমবাহুকে ভাগ করা হয়েছে তখন হচ্ছে প্রত্যেকটা রোধ সমানভাবে ভাগ হবে। এই একটা সমবাহু ত্রিভুজের বাহু কয়টা? 3টা, তাহলে যে 3টা রোম আছে 3টা রোধ কি হচ্ছে সমান ভাগে 3 ভাগে ভাগ হবে, মানে হচ্ছে প্রত্যেকটা ভাগে বাহুতে 1 ওহম করে আসবে, বুঝছো? তাহলে ধরো এইখানে একটা রোধ দিলাম, এইখানে একটা রোধ, আর এইখানে একটা রোধ দিলাম, তাহলে এইটার মান হবে 1 ওহম, এইটার মান হবে 1 ওহম, আর এইটার মানও কিন্তু হবে হচ্ছে 1 ওহম। তাহলে দেখো বলছে যে কোনো দুইটা মানে বাহুর মধ্যবর্তী প্রান্ত রোধ কত। সো তোমরা এই দুইটা বাহুর প্রান্ত বের করতে পারো, বা হচ্ছে এই প্রান্ত আর এই প্রান্ত বের করতে পারো। আমি এই প্রান্ত আর এই প্রান্ত দিলাম, একই রেজাল্ট আসবে। ধরে হচ্ছে এই বিন্দু হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দু হচ্ছে বি বিন্দু। আমরা এই বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত হয় এইটা আমরা বের করব। এখন দেখো তুল্য রোধ বের করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে এগুলো কোনটা শ্রেণীতে আছে আর কোনটাতে হচ্ছে সমান্তরালে আছে। দেখো এ রোধ আর এ রোধের প্রথমে আমরা দেখি, এই রোধ আর এই রোধের দেখো এক প্রান্ত এক পাশে আর বাকি প্রান্তগুলো অপর পাশে, তাহলে কিন্তু এই রোধ আর এই রোধ সমান্তরালে আছে, সরি শ্রেণীতে আছে। শ্রেণীতে যদি থাকে তাহলে হচ্ছে জাস্ট ইজি তুল্য রোধ বের করে দেখো এই দুইটা তুল্য রোধ হবে হচ্ছে আর এস টা হবে হচ্ছে এই দুইটা রোধের যোগফল 1 + 1, তাহলে হচ্ছে 2 ওহম। এই এই দুইটা তুল্য রোধ করার পরবর্তী কিরকম হয় দেখো এখানে একটু আগে দেখাই। ধর হচ্ছে এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু। ধরো এই দুইটা রোধ যে আছে এই দুইটা রোধ ধরো এইখান থেকে একটা রোধে কনভার্ট হবে, ধরো এরকম রোধ কনভার্ট হবে। তো এর তুল্য রোধ কত? 2 ওহম। এটার রোধ কত? 1 ওহম। এবার দেখো এইটা দুই প্রান্ত এক জায়গায়, এইটা দুই প্রান্ত এক জায়গায়, তাহলে এই ওহম কি এই রোধ আর এই রোধ হচ্ছে প্যারালাল আছে। সো প্যারালাল হচ্ছে আর পি তুল্য রোধ বের করার ফর্মুলা হচ্ছে 1/r1 প্লাস হচ্ছে 1/r2 ইনভার্স হয় কিন্তু। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো 1 এটাকে r1 রোধ ধরলাম, প্লাস হচ্ছে 1/r2 রোধ হচ্ছে 1, এরপর হচ্ছে ইনভার্স। তাহলে 1/1 মানে কিন্তু 1 হয়, এখানে লসাগু করলে হবে 2, উপরে হবে হচ্ছে 1 + 2, এরপর আছে হচ্ছে ইনভার্স। তাহলে উপরে দেখো 1 + 2 মানে কত? 3/2, এরপর আছে ইনভার্স। ইনভার্স কি হয়, হর লবে যায় লব হরে যায়, উপরে যাবে হচ্ছে 2 আর নিচে আসবে হচ্ছে 3। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 2/3। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে একটা পাত্রে 0°C তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে, কত তাপমাত্রায় এই 0°C তাপমাত্রায় চাপের 1/3 হবে। সো দেখো এখানে স্থিরতা কি আছে, প্রথমে তাপমাত্রা ছিল হচ্ছে 0°, পরবর্তীতে হচ্ছে যে চাপ ছিল সেটাকে 1/3 করা হলে তাপমাত্রা কত হবে। তাহলে দেখো এখানে কিন্তু ওই সিলিন্ডারের ভিতর আয়তনটা স্থির আছে। সমায়তন প্রক্রিয়া মানে ভি যখন স্থির থাকে সমায়তন প্রক্রিয়া থেকে আমরা লিখতে পারবো হচ্ছে T1 ডিভাইডেড হচ্ছে T2 ইকুয়াল হচ্ছে কাছের সম্পর্ক চাপের সাথে P1 ডিভাইডেড হচ্ছে P2। ধরে নেওয়া আগে কি কি আছে, ধরো T1 আদি তাপমাত্রা কত? 0°C, 0°C। আমাদের এখানে কিন্তু ক্যালভিনে নিতে হবে। সো জিরোর সাথে ক্যালভিনে কিভাবে নিয়ে যাবে, সেলসিয়াস থেকে 273 যোগ করবো, তাহলে কিন্তু 273 কেলভিন হবে। T2 টা পরবর্তীতে আমাদের বের করতে বলছে কিরকম পরিবর্তন হয়। এখন চাপের হচ্ছে 1/3 হয়। সো ধরি হচ্ছে আদি চাপ ছিল P1 ছিল হচ্ছে x, পরবর্তীতে হচ্ছে P2 টা হচ্ছে এর 1/3 মানে x/3 কিন্তু হবে। মানগুলো অবশ্যই T2 এর মান বের করবো। দেখো T1 এর মান কত? 273। T2 টা বের করব, P1 কত? x ডিভাইডেড হচ্ছে P2 এর মান হচ্ছে x/3। তাহলে ক্যালকুলেশন করে দেখো
ax কাটা যাচ্ছে এখানে 1/1, তাহলে দেখো এখানে কি হয় 273 ডিভাইডেড হচ্ছে t2। এখানে দেখো 1 এর নিচে যদি একটা ভগ্নাংশ থাকে 1 ডিভাইড সামথিং থাকলে হর লবে যায়, লব হরে যায়, উপরে যাবে 3, নিচে আসবে 1। আর গুণ করে 3 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 3t2, আর 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 273, দেখেন ক্যালভিন আসবে। তাহলে দেখো অতএব t2 এর মান কি আসতেছে দেখো 273 ডিভাইডেড 3, তাই তো। আর এটা আমরা হাতে ক্যালকুলেশন করে ইজি ভাবে দেখো, আমরা কি হিসাবের সুবিধার্থে এই 273 কে আমরা 300 ধরি, বেশি ধরতেছি অবশ্যই অ্যান্সার কিন্তু এর থেকে একটু কম আসবে। আর নিচে আছে 3, তাহলে 300 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 100, বেশি আসবে। দেখো এর থেকে কাছাকাছি অ্যান্সার কোনটা আছে বা একটু কম অ্যান্সার কোনটা আছে দেখো, 51 অনেক দূরে, 111 তো হবেই না, বেশি ধরছে অবশ্যই কম আসবে। এবং 71 অনেক কম হয়ে যাচ্ছে, আর 391 দেখো 100-র কাছাকাছি, অ্যান্সারটা হবে এ নাম্বার। সো 273 কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 51 হবে, বা এভাবে চিন্তা করতে পারো। এখানে আছে হচ্ছে 27, 3 27, 9 আর 3 জন্য 1 হলো এখানে। দেখো এই প্রশ্ন বলছে একটা সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ করার সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে এত এত হলে সর্বোচ্চ কৌণিক কম্পাঙ্ক কত, এটা বের করতে বলছে। কি কি দিয়েছে এগুলো একটু আমরা লিখি। দেয়া আছে হচ্ছে সর্বোচ্চ বেগের মান হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। আমরা জানি সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে ওমেগা ই। সর্বোচ্চ বেগের মান কত দেয়া আছে দেখো তো, সর্বোচ্চ বেগের মান দেয়া আছে হচ্ছে 60, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আবার আমরা জানি হচ্ছে সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ, এর মান দেয়া আছে হচ্ছে সর্বোচ্চ বেগের মান হচ্ছে 24। সো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে মাইনাসটা নিব না, যেহেতু অপশনগুলোতে দেখো মাইনাস নাই। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। আমাদের বের করতে বলছে সর্বোচ্চ কৌণিক কম্পাঙ্ক মিন্স এই ওমেগার মান বের করতে বলছে। একটা জিনিস খেয়াল করো, এইখানে ওই ওমেগা আছে, এখানে ওমেগা স্কয়ার ই আছে, কি করতে পারি দেখো, আমাদের এর মান তো দরকার নেই, বিস্তার তো দরকার নেই, বিস্তার দরকার থাকলে আমরা যোগ করতাম বা বিয়োগ করতাম। সো আমাদের কি একে সরিয়ে দিতে হবে, কিভাবে সরিয়ে দিতে পারবো, এইখানে ওই এখানে সামথিং ডিভাইডেড সামথিং যখন আসবে তখনই কিন্তু সরে যাবে। আমি একটা কাজ করতে পারি, 1 নাম্বারকে 2 নাম্বার ভাগ করব, তাহলে কিন্তু এটা সরে যাবে। তাহলে 1 ভাগ হচ্ছে 2 করি, তাহলে দেখো উপরে আসবে হচ্ছে ওমেগা এ ডিভাইডেড নিচে আসবে ওমেগা স্কয়ার এ। তাহলে দেখো ওমেগা এর মান কত 16 ডিভাইডেড ওমেগা স্কয়ার এর মান হচ্ছে 24। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে দেখো এ আর এ কাটা যাচ্ছে, ওমেগা দ্বারা ওমেগা স্কয়ার কে ভাগ করলে ওমেগা থাকবে, তাহলে উপরে থাকবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে ওমেগা। আর এখানে দেখো একটু হাতে ক্যালকুলেশন করে 8 দিয়ে ভাগ যায় কিন্তু 2 হবে, আর নিচে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তো উপরে 2 ডিভাইডেড 3। এখন আর গুণ করে 2 এর সাথে ওমেগা গুণ করলে হচ্ছে 2 ওমেগা, এই 3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 3। অতএব আমাদের কৌণিক কম্পাঙ্ক ওমেগার মান বের করতে বলছে 2 এই পাশে গেলে ভাগ হবে 3 ডিভাইডেড 2। সো কৌণিক কম্পাঙ্কের মান হচ্ছে 3 ডিভাইডেড 2। অ্যানসারটা হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। একটা তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ু যদি 10 দিন হয়, কতদিন পর ওই পদার্থের হচ্ছে 75% ক্ষয়প্রাপ্ত হবে। সো এরকম হচ্ছে তেজস্ক্রিয়র ম্যাথ দেখে হচ্ছে তোমরা হচ্ছে ঘাবড়ে যেমন হাতে ক্যালকুলেটর হাতে ক্যালকুলেশন করে দেবে না, ওগুলো হচ্ছে দেয় হচ্ছে তোমাকে হচ্ছে বোর্ড পরীক্ষায় দিতে পারে হচ্ছে লনের মান, লনের ভেতর সামথিং থাকলে ওগুলো হচ্ছে হাতে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হয়। বাট অ্যাডমিশনে যেগুলো দেয় সেগুলো সুন্দর একটা শর্টকাট আছে, আশা করি তোমাদের জানার কথা। শর্টকাটটা হচ্ছে এই টি সমান সমান হয় হচ্ছে অধ্যায়ু গুণন হয় হচ্ছে এন। কারণ ডিরেক্টলি দেখো অধ্যায়ের মান কিন্তু দেয়া আছে 10 দিন, বাট এন এর মান আমাদের বের করতে হবে। সো দেখো অধ্যায়ের মান কত দেয়া আছে, অধ্যায়ের মানটা দেয়া আছে হচ্ছে কত 10 দিন 10 ডে, আর এনটা বের করতে হয় হচ্ছে কতটুকু অবশিষ্ট আছে ওইখান থেকে আমাদের এনটা বের করতে হয়। তাহলে দেখো একটা মৌলের 75% ক্ষয়প্রাপ্ত হয়েছে, ধরো ওই মৌলটি 100% ছিল, পরিপূর্ণ ছিল, সেইখান থেকে 75% হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়েছে, অবশিষ্ট আছে কত বলো তো, ওই মৌলটা হচ্ছে
অবশিষ্ট আছে হচ্ছে 100% ছিল, সেইখান থেকে খরচ হয়েছে কত, ক্ষয়প্রাপ্ত হচ্ছে 75%। তাহলে ওই মৌলটি আছে হচ্ছে 25%। 25%। এবার 25%কে আমরা একটু তুলে দেবো, তাহলে 100 দ্বারা ভাগ ভাগ করতে হয়। তাহলে দেখো উপরে 25 দ্বারা ভাগ করলে 1 হবে, নিচে 25 দ্বারা ভাগ করলে 4 হবে। সো এনটা পাওয়া যায় হচ্ছে 1/n² এরকম আকারে, 1/n² এরকম ফর্মেট থেকে এন আকার এন এর মান বের করতে হয়। সো এটাকে আমরা হচ্ছে 1/n² আকারে বানাবো। উপরে দেখো 1 আছে আর নিচে হচ্ছে n² ফরম্যাটে বানাবো। দেখো 1/4 কে আমরা 2 এর পরে স্কয়ার দিয়ে লিখতে পারি, সরি 2 এর পরে হচ্ছে স্কয়ার। তাহলে এনটা কোনটা হয় দেখো, এন হচ্ছে নিচে যেটা থাকে স্কয়ারের নিচে, সেটা কিন্তু হচ্ছে এন এর মান আছে। এন এর মান আমরা পাইলাম হচ্ছে 2। এখানে বসে দিলে দেখো 5 সেকেন্ডও লাগবে না এই প্রশ্ন সমাধান করতে। অধ্যায়ের মান হচ্ছে কত, অধ্যায়ের মান হচ্ছে 10 গুণন হচ্ছে এন এর মান আমরা 2 পাইছি, অ্যানসারটা হবে কত সময় লাগবে, 10 দিন লাগবে, সরি 20 দিন লাগবে, 20 ডে। অ্যানসার হবে এ নাম্বার। সো দেখো এই প্রশ্নে বলছে f সমান সমান এত হলে তবে ডাইভারজেন্স নিয়ে করো। ডাইভারজেন্স মানে কি ডট গুণ, এই ন্যাবলার সাথে কিন্তু হচ্ছে ওই বলটা হচ্ছে ডট গুণ করতে হবে। সো ন্যাবলার মান আমরা জানি হচ্ছে ডেল ডিভাইডেড ডেল এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডিভাইডেড ডেল ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডিভাইডেড ডেল জেড কে ক্যাপ। এটার সাথে হচ্ছে ডট গুণ হবে কি এফ। এবার মান কত, এফ এর মান দেওয়া আছে 2x প্লাস ওয়াই আই প্লাস হচ্ছে x মাইনাস 3y, এটা হচ্ছে জে ক্যাপ প্লাস হবে হচ্ছে 4z কে ক্যাপ। সো দেখো এই ন্যাবলার সাথে এগুলো কিন্তু আংশিক অন্তরীকরণ হয়। আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপের সব গুণ হবে, এই কে ক্যাপের সাথে কে ক্যাপের সব গুণ হবে। তাহলে একবারই করবে। দেখো x এর সাপেক্ষে আমাদের হচ্ছে এইটাকে আই ক্যাপের সবকে অন্তরীকরণ করতে হবে। তো 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2 আর y কে অন্তরীকরণ করলে হবে 0। এরপর দেখো হচ্ছে জে ক্যাপের সাথে এটা গুণ করব, অন্তরীকরণ করব y এর সাপেক্ষে, x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে এটি প্লাস হবে 0। এরপর এখান থেকে মাইনাস 3 হবে কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -3। এরপর হচ্ছে কি সব dz দ্বারা এটাকে আংশিক অন্তরীকরণ করব। 4z কে z দ্বারা অন্তরীকরণ করলে হবে 4। তাহলে এখানে হচ্ছে 2 -3 প্লাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 6 -3 মানে 3। এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 3, এ নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এইটা হচ্ছে আজকের আমার সলভের লাস্ট প্রশ্ন সমাধান করে দেয়া। দেখো এই প্রশ্নে বলছে একটা পদার্থের পয়সনের অনুপাত এত এবং এর আয়তনের হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত কত, এটা বের করতে বলেছে। সো এই প্রশ্নটা ম্যাক্সিমাম জন সমাধান করতে পারেন। কেন? কারণ এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে এই ফর্মুলা প্রয়োজন, কিন্তু ম্যাক্সিমাম জন এই ফর্মুলা ইউজ করেনি। কেন? মানে পড়েনি, কারণ এই টাইপ থেকে প্রশ্ন আসে না, ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসে না বললেই চলে। যার কারণে কিন্তু এই ফর্মুলা যারা জানে না তারা কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারেনি, এমনকি আমিও কিন্তু সঠিক উত্তর এটা বের করতে পারিনি। দেখো কি বলছে, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং ইয়ংকের গুণাঙ্ক। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এই কে আর ইয়ংকের গুণাঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে কে ডিভাইড ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে দেখো হচ্ছে পক্ষান্তর যদি করে, দেখো এটাকে এই পাশে এটাকে এই পাশে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমাদের কি বের করতে বলছে, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং ইয়ংকের গুণাঙ্কের অনুপাত। তাহলে হচ্ছে কে ডিভাইডেড ওয়াই এর মান বের করতে বলছে। সো এই পাশে কিছু না, মনে মনে 1 আছে, 1 ডিভাইডেড আর এইটুকু গুণ অবস্থায় আছে, তাহলে 3 ডিভাইডেড হচ্ছে 1 - 2 পয়সন অনুপাত, তাই তো। তাহলে মানগুলো বসে দেখো 1 ডিভাইডেড 3 ইনটু 1 - 2 ইনটু পয়সন অনুপাত কত, 0.3। 0.3, তাহলে 2 এর সাথে 0.3 গুণ করলে হবে হচ্ছে 0.6। 0.6, তাহলে দেখো 1 ডিভাইডেড 3 ইনটু 1 থেকে যদি 0.6 করো তাহলে হচ্ছে 0.4। আবার দেখো 1 ডিভাইডেড 3 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 1.2। দেখো এরকম কিন্তু অপশন নেই, আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। পয়েন্টকে তুলে দেওয়ার জন্য উপরে 10 দ্বারা গুণ করবো, মানে ভাগ করতাম সেটা উল্টে যেত। তাহলে দেখো 2 দ্বারা উপরে ভাগ করলে হচ্ছে 5, নিচে ভাগ করলে হচ্ছে 6। এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 5 ডিভাইডেড 6, সি নাম্বার কারেক্ট অ্যানসার। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025-26 সেশনে আসা ফিজিক্স অংশ থেকে 25টি প্রশ্ন।
সো যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি। আমিও কিন্তু তোমাদের মধ্যে এখন স্টুডেন্ট, এমনকি আমি হচ্ছে 25-26 সেশনে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছি। আজকে 12 তারিখ, একদিন আগে ভর্তি পরীক্ষা হয়েছে। আশা করা হচ্ছে আগামীকাল গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে। সো সবাই দোয়া করবে। যদিও আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, কিন্তু পছন্দের সাবজেক্টে নাই, যার কারণে গুচ্ছের ভেতরে আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্টে যেন ভর্তি হতে পারি। সবাই দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।